বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, সরকারের নির্দেশনা মোতাবেক চলছো, সবসময় হাত ধৌত করছো এবং মাস্ক পরিধান করছো। করোনা ভাইরাসের মহামারীর মধ্যে আজকে আমাদের অনলাইন ডিজিটাল ক্লাসে তোমাদের সবাইকেই স্বাগত। আজকের পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ সাইদুর রহমান, প্রভাষক উদ্ভিদবিদ্যা, ঢাকা কলেজ। আজকের পাঠ আমার অনার্স থার্ড ইয়ার স্টুডেন্টদের সাথে। আজকের পাঠ রিপ্রোডাকশন অফ ফাইনাস, ফাইনাসের জনন নিয়ে কথা বলব। গত ক্লাসে আমরা তোমাদের কাণ্ডের অন্তর্গঠন এবং কাণ্ডের গৌণ গঠন, পাতার অন্তর্গঠন, মূলের অন্তর্গঠন এবং মূলের গৌণ বৃদ্ধি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমাদের যে পাঠ, চলো আমাদের মূল পাঠে চলে যাই। আজকের পাঠ হচ্ছে রিপ্রোডাকশন অফ ফাইনাস, ফাইনাসের জনন প্রক্রিয়া। জনন বা প্রজনন বলতে আমরা সাধারণত বুঝি, জনন হচ্ছে জীবের একটি অনন্য বৈশিষ্ট্য, প্রজনন হচ্ছে জীবের একটি অনন্য বৈশিষ্ট্য। যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় জীব তার যে শারীরতাত্ত্বিক বা জৈবিক প্রক্রিয়ায় জীব তার নিজের মতো অপত্য বংশধর সৃষ্টি করে, নিজের মতো অপত্য বংশধর সৃষ্টি করে নির্দিষ্ট বংশধারা বজায় রাখে, নির্দিষ্ট বংশধারা বজায় রাখে, তাকে আমরা বলি জনন বা রিপ্রোডাকশন, জনন বা রিপ্রোডাকশন। আজকে আমরা পাইনাসের জনন নিয়ে আলোচনা করব। যে পাইনাসের ক্ষেত্রে আমরা একটু দেখি, পাইনাস একমাত্র যৌন জনন অঙ্গ উৎপন্ন মাধ্যমে, যৌন জনন অঙ্গ উৎপন্নের মাধ্যমে কি বংশবৃদ্ধি ঘটায়। যৌন জননটা কি? গ্যামেট সৃষ্টি বা বিপরীত দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যে প্রজনন প্রক্রিয়া সংঘটিত হয় তাকে আমরা বলতে থাকি যৌন জনন। গ্যামেট সৃষ্টি বা বিপরীত দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যে জনন প্রক্রিয়া সংঘটিত হয় তাকে আমরা বলে থাকি যৌন প্রজনন। পাইনাস একমাত্র যৌন জনন অঙ্গ উৎপন্নের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায়। যৌন জননাঙ্গ একলিঙ্গি, ওদের যে যৌন জননাঙ্গ সেটা হচ্ছে একলিঙ্গিক কিন্তু সহবাস। একলিঙ্গ হলে কিন্তু সহবাস, অর্থাৎ একই গাছে পুং এবং স্ত্রী জননাঙ্গ স্বতন্ত্রভাবে আলাদাভাবে উৎপন্ন হয়। পুং এবং স্ত্রী জননাঙ্গ স্বতন্ত্রভাবে আলাদা উৎপন্ন। এখানে বৎসরে কোনো এক সময় ভিন্ন ভিন্ন ভাবে পুং এবং স্ত্রী কোণ বা স্ত্রীবিলাস উৎপন্ন হয়। এখানে কি হয়? বৎসরের কোনো এক সময় ভিন্ন ভিন্ন ভাবে পুং বা স্ত্রী কোণ, পুং স্ত্রীবিলাস এবং স্ত্রীবিলাস কি হয়? উৎপন্ন হয়। পাইনাস উদ্ভিদ শুধুমাত্র যৌন জননের মাধ্যমে বংশ বিস্তার করে। স্পোরোফাইট বা রেণুধর উদ্ভিদ সহবাসী বা মনোসিয়াস, অর্থাৎ পুংস্ত্রবিলাস এবং স্ত্রীবিলাস একই উদ্ভিদের পৃথক পৃথক শাখায় উৎপন্ন হয়, পৃথক পৃথক শাখায় উৎপন্ন হয়। পুংস্ত্রবিলাস বা মেল স্ট্রোবিলাস, পুংস্ত্রবিলাস বা মেল স্ট্রোবিলাস, পুংস্ত্রবিলাস দীর্ঘ বিটবের উপর স্বল্পপত্রের কক্ষে, দীর্ঘ বিটবের উপর স্বল্পপত্রের কক্ষে গুচ্ছ উৎপন্ন হয়। স্বল্পপত্রের কক্ষে কি গুচ্ছে উৎপন্ন হয়। প্রতিটি গুচ্ছে 15 থেকে 35টি, প্রতিটি গুচ্ছে কি 15 থেকে 35টি। এটা হচ্ছে পাইনাস ওয়ালসিনিয়াতে, পাইনাস ওয়ালসিনিয়াতে প্রজাতিতে দেখা যায়। আবার কখনো কখনো 50টি পর্যন্ত, যেমন পাইনাস রোগজিবার্গি, এই প্রজাতিতে পুংস্ত্রবিলাস জন্মায়। কোনো কোনো প্রজাতিতে 15 থেকে 35টি, আবার কখনো কখনো কোনো কোনো প্রজাতিতে 50টি পর্যন্ত কি পুংস্ত্রবিলাস জন্মায়। প্রতিটি পুংস্ত্রবিলাস সরল এবং মাইক্রোস্পোরোফিলগুলো সরাসরি কেন্দ্রীয় অক্ষের উপরে জন্মায়। প্রতিটি পুংস্ত্রবিলাসের সরল এবং মাইক্রোস্পোরোফিলগুলো বা পুংরেণুগুলো সরাসরি কেন্দ্রীয় যে অক্ষ আছে, কেন্দ্রীয় অক্ষের উপর জন্মে এবং এতে কোনো ব্রাগ থাকে না, এতে কোনো ব্রাগ স্কেল থাকে না। এখন দেখো, এই যে পাইনাস রোগজিবার্গি কচিকাণ্ডের পুংকুনের গুচ্ছ, পুংকুনের গুচ্ছ, আর পাইনাস রোগজিবার্গের কচি পুংকুনের গুচ্ছ, পাইনাস কচি পুংকুনের গুচ্ছ।
এই জায়গায় দেখো এ পরিণত পুংকুন, একটা পরিণত পুংকুন পুংস্টিবুলাস দেখতে কিরকম, আর এই যে পাইনোজোরিয়াল কচি পুংকুনের গুচ্ছ, কচি পুংকুনের গুচ্ছ। এই যে কেন্দ্রীয় চারপাশে কি মাইক্রোস্পোরোফিল গুলা থাকে। এখন দেখো মাইক্রোস্পোরাঞ্জিয়াম সহ মাইক্রোস্পোরোফিল, মাইক্রোস্পোরাঞ্জিয়াম সহ মাইক্রোস্পোরোফিল পাইনাসের বিভিন্ন প্রজাতির পুংস্টিবুলাস, পাইনাসের বিভিন্ন প্রজাতির পুংস্টিবুলাস। এখন দেখো পুংস্টিবুলাস অনেকটা ডিম্বাকৃতির, পুংস্টিবুলাস দেখতে অনেকটা ডিম্বাকৃতির। এটি দৈর্ঘ্য 1.5 থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এই যে পুংস্টিবুলাসটা কি ডিম্বাকৃতি দেখতে, ডিম্বাকৃতির, দৈর্ঘ্য 1.5 থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত লম্বা এবং প্রস্থে 0.65 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। প্রতিটি পুংস্টিবুলাস ক্ষুদ্র বৃন্তযুক্ত, প্রতিটি পুংস্টিবুলাসে ক্ষুদ্র বৃন্তযুক্ত একটি কেন্দ্রীয় অক্ষ এবং অসংখ্য মাইক্রোস্পোরোফিল নিয়ে গঠিত। অসংখ্য মাইক্রোস্পোরোফিল একটি কি কেন্দ্রীয় অক্ষ, এই যে এটা যদি আমার কেন্দ্রীয় অক্ষ হয়, এগুলো সব হচ্ছে মাইক্রোস্পোরোফিল, অসংখ্য মাইক্রোস্পোরোফিল গঠিত। পুংস্টিবুলাসগুলি কেন্দ্রীয় অক্ষের উপরে সর্পিল আকারে, কেন্দ্রীয় অক্ষের উপরে সর্পিল আকারে পেঁচানো থাকে, সর্পিল আকারে পেঁচানো থাকে। মাইক্রোস্পোরের সংখ্যা 65 থেকে 155 পর্যন্ত হতে পারে। মাইক্রোস্পোরের সংখ্যা বা পুংরেণুপত্রের সংখ্যা কি হয়, 65 থেকে 155টি পর্যন্ত হতে পারে। প্রতিটি মাইক্রোস্পোরোফিল ক্ষুদ্র, চর্মবৎ এবং বাদামি বর্ণের, প্রতিটি মাইক্রোস্পোরের ক্ষুদ্র বৃন্ত এবং একটি প্রশস্ত স্বল্পতনের অংশ থাকে, একটা ক্ষুদ্র বৃন্ত থাকে এবং একটি প্রশস্ত স্বল্প, এই যে ক্ষুদ্র বৃন্তটা খেয়াল করো, এই যে ক্ষুদ্র বৃন্ত আর প্রশস্ত স্বল্পতনের অংশ থাকে। প্রশস্ত অংশের উপরের দিকটা, প্রশস্ত অংশের উপরের দিকে অ্যাপোফাইসিস গঠন করে, এই যে অ্যাপোফাইসিস গঠন করে। প্রতিটি মাইক্রোস্পোরোফিল স্টিবুলাসের কেন্দ্রীয় অক্ষের সাথে প্রায় সমকোণে সংযুক্ত থাকে। প্রতিটি মাইক্রোস্পোরোফিল কি হচ্ছে, স্টিবুলাসের কেন্দ্রীয় অক্ষের সাথে প্রায় সমকোণে সংযুক্ত থাকে। প্রতিটি মাইক্রোস্পোরোফিল অঙ্কীয় তলের থলে আকৃতি দুইটি মাইক্রোস্পোরাঞ্জিয়া অবস্থান করে, দুইটি থলে আকৃতি দুইটি মাইক্রোস্পোরাঞ্জিয়া অবস্থান করে, এই দুইটি মাইক্রোস্পোরাঞ্জিয়া থলে আকৃতি দুইটি মাইক্রোস্পোরাঞ্জিয়া অবস্থান করে। মাইক্রোস্পোরাঞ্জিয়ামের ভিতরে অসংখ্য, মাইক্রোস্পোরাঞ্জিয়ামের ভিতরে অসংখ্য মাইক্রোস্পোর, দেখো এই যে মাইক্রোস্পোরাঞ্জিয়ামের ভিতরে এই যে অসংখ্য মাইক্রোস্পোর উৎপন্ন হয়। পুংস্টিবুলাসের পাদদেশে 8 থেকে 10টি শল্কপত্র, পুংস্টিবুলাসের পাদদেশে 8 থেকে 10টি কি শল্কপত্র বিদ্যমান। তরুণ পুংস্টিবুলাস সবুজ অথবা নীলচে বেগুনি বর্ণের, তবে বিদীর্ণ হওয়ার সময় ঘন বাদামি বর্ণ ধারণ করে। আমরা যদি দেখি তরুণ পুংস্টিবুলাস সবুজ অথবা নীলচে বেগুনি বর্ণের, তবে যখন বিদীর্ণ হওয়ার সময় হয় তখন ঘন বাদামি বর্ণ ধারণ করে। ফেব্রুয়ারি মার্চ মাসে পুংস্টিবুলাস জন্মে, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে পুংস্টিবুলাস জন্মে এবং মে জুন মাসে মাইক্রোস্পোরের বিস্ফোরণ ঘটে, মাইক্রোস্পোরের বিস্ফোরণ ঘটে, পুংরেণুর বিস্ফোরণ ঘটে। মাইক্রোস্পোরাঞ্জিয়ামের বিকাশ, ডেভেলপমেন্ট অফ মাইক্রোস্পোরাঞ্জিয়াম। মাইক্রোস্পোরাঞ্জিয়ামের বিকাশ হচ্ছে ইউস্পোরাঞ্জিয়ার ধরনের, মাইক্রোস্পোরাঞ্জিয়ামের বিকাশ হচ্ছে ইউস্পোরাঞ্জিয়ার ধরনের। ইউস্পোরাঞ্জিয়ার ধরন বলতে আমরা সাধারণত যেই জিনিসগুলো বলি, একগুচ্ছ কোষতে স্পোরাঞ্জিয়া বা স্পোরাঞ্জিয়ামের বিকাশ লাভ করলে তখন ওই স্পোরাঞ্জিয়াকে বলে ইউস্পোরাঞ্জিয়ার ধরনের। যেমন মাইক্রোস্পোরে একগুচ্ছ অদতকীয় কোষ হাইপোডার্মাল সেল মাইক্রোস্পোরাঞ্জিয়ামের উৎপত্তি ঘটে। কি বললাম, মাইক্রোস্পোরোফিলের উৎপত্তি হয়েছে ইউস্পোরাঞ্জিয়ার ধরনের। ইউস্পোরাঞ্জিয়া হচ্ছে একগুচ্ছ কোষতে কি স্পোরাঞ্জিয়ার বিকাশ লাভ। মাইক্রোস্পোরে একগুচ্ছ অদতকীয় কোষ বা হাইপোডার্মাল সেল থেকে মাইক্রোস্পোরাঞ্জিয়ামের উৎপত্তি হয়। অদতকীয় কোষ বা হাইপোডার্মাল সেল থেকে মাইক্রোস্পোরাঞ্জিয়ামের উৎপত্তি, অর্থাৎ অদতকের কোষগুলো মাইক্রোস্পোরাঞ্জিয়ামের প্রারম্ভিক হিসাবে কাজ করে।
কি বলে অধতকের যে কোষগুলো হাইপোডার্মাল সেলগুলো যে আছে এই সেলগুলো মাইক্রোস্পঞ্জিয়াম প্রারম্ভিক কোষ বা ইনিশিয়াল কোষ হিসাবে কাজ করে। এই কোষগুলো পেরিক্লিনাল পদ্ধতিতে বিভাজিত হয়, পেরিক্লিনাল ভাবে বিভাজিত হয়ে বাইরের দিকে প্রাইমারি প্যারাইটাল কোষ এবং ভিতরে প্রাইমারি স্পোরোজেনাস কোষ উৎপন্ন করে। এখন দেখো পেরিক্লিনাল কোষ বিভাজন আছে পাশাপাশি বা সমান্তরাল ভাবে অবস্থান করে, যদি পাশাপাশি বা সমান্তরাল ভাবে অবস্থান করে তাকে আমরা বলি পেরিক্লিনাল ডিভিশন। এই কোষগুলো কি বলছে পেরিক্লিনাল পদ্ধতিতে বিভাজিত বাইরের দিকে হচ্ছে প্রাইমারি প্যারাইটাল কোষ বা প্রাইমারি প্রারম্ভিক কোষ এবং ভিতরের দিকে প্রাইমারি স্পোরোজেনাস কোষ উৎপন্ন করে। প্রাইমারি প্যারাইটাল কোষ বারবার প্রাইমারি প্যারাইটাল কোষ যে আছে এটা কি বারবার পেরিক্লিনাল এবং এন্টিক্লিনাল পদ্ধতিতে বিভাজিত বহুস্তরযুক্ত মাইক্রোস্পোরাঞ্জিয়ামের প্রাচীর গঠন করে। এন্টিক্লিনাল বলতে সাধারণত আমরা যেটা বুঝি উপরে নিচে বা লম্বালম্বি ভাবে বিভাজনকে সাধারণত বলে থাকি এন্টিক্লিনাল। আমরা যখন সাইকাস উদ্ভিদের এই জনন পড়াইছিলাম, রিপ্রোডাকশন পড়াইছিলাম, তখন আমরা এগুলো চিত্র সহ তোমাদেরকে বিস্তারিত আলোচনা করেছিলাম কোনটা পেরিক্লিনাল কোনটা এন্টিক্লিনাল। এই জায়গায় আমরা বিস্তারিত গেলাম না। এখন দেখো প্রাইমারি স্পোরোজেনাস কোষ সকল তলে বিভাজিত হয়ে বারবার বিভাজিত স্পোরোজেনাস কোষ তৈরি করে। এটা কি বললাম প্রাইমারি স্পোরোজেনাস কোষ সকল তলে বারবার বিভাজিত স্পোরোজেনাস কোষ তৈরি করে। এই কোষগুলো বহুভুজাকৃতি এবং সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত এবং ঘন সাইটোপ্লাজম বিশিষ্ট। স্পোরোজেনাস কোষের শেষ ধাপের কোষগুলোকে মাইক্রোস্পোর মাতৃকোষ বলে। প্রতিটি মাইক্রোস্পোরের মাতৃকোষ মিউসিস পদ্ধতিতে বিভাজিত কি করে চারটি হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন করে। 4 কোষস্তর পুরু প্রাচীরের ভিতরের কোষস্তরটি ট্যাপেটাম এবং সর্ববহিষ্ঠ কোষস্তরটি ত্বকে পরিণত এবং সর্ববহিষ্ঠ বাইরের স্তরটি কি ত্বকে পরিণত হয়। ট্যাপেটাম বলতে আমরা সাধারণত যে জিনিসগুলো বুঝি ট্যাপেটাম হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়াম বা অ্যান্থার মধ্যস্থ পুষ্টি সাধনকারী টিস্যু। ট্যাপেটাম হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়াম বা অ্যান্থার মধ্যস্থ পুষ্টি সাধনকারী টিস্যু। যদি অন্যভাবে বলি পরাগধানীর প্রাচীরের অন্তঃপৃষ্ঠে কেন্দ্রাভিমুখ হয়ে লম্বালম্বিভাবে সজ্জিত প্রোটোপ্লাজম সমৃদ্ধ একটি বিশেষ কোষস্তর যা বিগলিত হয়ে পুষ্টি যোগায় তাকে আমরা বলে থাকি ট্যাপেটাম। এই জায়গায় ব্রেকেটে দেখো যে কথা লেখা আছে মিউসিবল সিস্টেম 4টি পুংরুম একসঙ্গে ট্যাকটা হেডাল 4টা পুংরুম একসঙ্গে থাকলে তাকে বলা হয় ট্যাকটা হেডাল পদ্ধতি সজ্জিত থাকে। পরবর্তী এগুলো পরস্পর পৃথক হয়ে যায়। 4টা একসাথে থাকে ট্যাকটা হেডাল, পরবর্তী এগুলো আস্তে আস্তে পৃথক হয়ে যায়। এই যে আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলো একটু আমরা যদি বিশ্লেষণ করি, এখন আসলে বিশ্লেষণে যাই। এই যে দেখো প্রাইমারি প্রাচীর কোষ হাইপোডার্মাল সেলের নিচে আমাদের যে আছে প্রাইমারি প্রাচীর কোষ, এটা কি হয়েছে পেরিক্লিনাল ভাবে বিভাজিত। বাইরে আছে প্রাইমারি প্রাচীর কোষ, ভিতরে প্রাইমারি স্পোরোজেনাস কোষটা যখন আমরা দেখতে পাচ্ছি, এখন দেখো এই কোষগুলো প্রাইমারি প্যারাইটাল কোষ বা প্রাইমারি প্রাচীর কোষ, আর ভিতরের দিকে আছে কি তোমার ভিতরের দিকে আছে প্রাইমারি স্পোরোজেনাস কোষ। প্রাইমারি প্যারাইটাল কোষ এই প্রাইমারি প্যারাইটাল বারবার বিভাজিত হয়ে কি পেরিক্লিনাল এবং এন্টেরিয়র বিভাজিত বহুস্তরযুক্ত মাইক্রোস্পোরাঞ্জিয়াম এর প্রাচীর গঠন করে। আর পরবর্তীতে কি হচ্ছে দেখো প্রাইমারি স্পোরোজেনাস কোষ সকল তলে বিভাজিত হয়ে স্পোরোজেনাস কোষ তৈরি করে। এই যে প্রাইমারি স্পোরোজেনাস কোষ তৈরি করে সকল তলে বিভাজিত হয়ে। এই কোষগুলো বহুভুজ সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত এবং ঘন সাইটোপ্লাজম বিশিষ্ট। স্পোরোজেনাস কোষের শেষের ধাপের কোষগুলোকে কি বলতেছি আমরা মাইক্রোস্পোর বা মাতৃকোষ
মাতৃকোষ, মাইক্রোস্পোর মাতৃকোষ, শেষের ধাপে মাইক্রোস্পোর মাতৃকোষ। এই প্রতিটি মাইক্রোস্পোর মাতৃকোষ মিউসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কি করতেছে, 4টি করে হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন করে, 4টি করে হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন করে। এই 4 কোষস্থ পুরো প্রাচীরের ভিতরের কোষস্তরটাকে বলতেছি আমরা ট্যাপেটাম, ভিতরের কোষস্তরটাকে বলতেছি আমরা কি, ট্যাপেটাম, ভিতরের কোষস্তরটা বলতেছি আমরা ট্যাপেটাম। এই যে টেট্রাহেড্রাল পদ্ধতিতে আছে। এখন দেখো এই মাইক্রোস্পোরাঞ্জিয়াম পরিণত হলে নিচের দিকে, মাইক্রোস্পোরাঞ্জিয়াম পরিণত হলে নিচের দিকে লম্বালম্ব ফেটে গেলে হালকা হলুদ মানে অসংখ্য, এই মাইক্রোস্পোরাঞ্জিয়াম যখন পরিণত হলে কি নিচের দিকে সরাসরি কি হয়, লম্বালম্ব ফেটে গেলে হালকা হলুদ মানে অসংখ্য মাইক্রোস্পোর ফাটল পথে ধোঁয়ার মতো বাহিরে নিক্ষিপ্ত হয়। প্রতিটি মাইক্রোস্পোরে 2টি বায়ুপূর্ণ ডানা থাকে, প্রতিটি মাইক্রোস্পোরে 2টি বায়ুপূর্ণ ডানা থাকে। এই ডানার সাহায্যে বাতাসের মাধ্যমে দূর দূরান্তে চলে যায় এবং পরাগায়ন ঘটিয়ে থাকে, এবং পরাগায়ন ঘটিয়ে থাকে। স্ত্রীষ্টবিলাস, স্ত্রীষ্টবিলাস যদি আমরা দেখি, এদের সংখ্যা হইছে পুংষ্টবিলাস অপেক্ষা কম, এদের সংখ্যা হইছে পুংষ্টবিলাস অপেক্ষা কম। স্ত্রীষ্টবিলাস, স্ত্রীষ্টবিলাস একক ভাগে, একক ভাবে অথবা 2 থেকে 6টি একসাথে দীর্ঘবিটবের স্বল্পত কক্ষ থেকে সৃষ্টি হয়। স্ত্রীষ্টবিলাস কি এককভাবে তৈরি হতে পারে, আবার কি হচ্ছে 2 থেকে 6টি কি করতে একসাথে দীর্ঘবিটবের স্বল্পত কক্ষ থেকে সৃষ্টি হয়। পুংষ্টবিলাস অপেক্ষা স্ত্রীষ্টবিলাস, পুংষ্টবিলাস অপেক্ষা স্ত্রীষ্টবিলাস আকারে বড় হয়। পুংষ্টবিলাস থেকে আকারে বড়। কচি অবস্থায় আকারে ছোট সবুজ বর্ণের, কচি অবস্থায় আকারে ছোট সবুজ বর্ণের এবং ছোট বৃন্তের উপর খাড়াভাবে অবস্থান করে। কচি অবস্থায় ওদের স্ট্রাকচারটা যদি আকারে ছোট সবুজ বর্ণের এবং একটি ছোট বৃন্তের উপরে খাড়াভাবে অবস্থান করে। কিন্তু পরিণত অবস্থায়, একটি নিম্নমুখী হয়ে ঘড়ির দোলকের ন্যায় ঝুলতে থাকে। কিন্তু পরিণত অবস্থায় একটি নিম্নমুখী হয়ে ঘড়ির দোলকের ন্যায় ঝুলতে থাকে। পরিণত স্ত্রীষ্টলা পিঙ্গল লুহিত বর্ণ ধারণ করে। পরিণত স্ত্রীষ্টলা পাইরাসের যে পরিণত স্ত্রবিলাস এটা হচ্ছে পিঙ্গল লুহিত বর্ণ ধারণ করে। পরিণত স্ত্রীষ্টলা অত্যন্ত ধীর, শুষ্ক এবং কাষ্ঠ। পরিণত স্ত্রবিলাস হচ্ছে অত্যন্ত ধীর, শুষ্ক এবং কাষ্ঠ। তো আমরা এই জায়গায় দেখলাম কি, এই যে স্ত্রীষ্টলা পাইনাসে এদের সংখ্যা হচ্ছে পুংষ্টলার তুলনায় অনেক কম। স্ত্রী এককভাবে থাকতে পারে, আবার কি 2 থেকে 6টি একটা গুচ্ছে দীর্ঘবিটবের স্বল্পপত্রের কক্ষে সৃষ্টি হয়। পুংষ্টবিলাস আকারে বড়, পুংষ্টবিলাস আকারে আকারে বড় হয়। কচি অবস্থায় আকারে ছোট সবুজ বর্ণ এবং একটি ছোট বৃন্তের উপর খাড়াভাবে অবস্থান করে। কিন্তু পরিণত অবস্থায় একটি কি নিম্নমুখী একটি ঘড়ির দোলকের ন্যায় ঝুলতে থাকে। পরিণত স্ত্রীষ্টলা পিঙ্গল লুহিত বর্ণ ধারণ করে। পরিণত স্ত্রীষ্টলা অত্যন্ত দৃঢ়, শুষ্ক এবং কাষ্ঠ। তোমরা এই চিত্রটা যদি খেয়াল করো, এই যে পাইনাস রোগজিবার্গী, এই যে প্রজাতি 3 মাস বয়সে একটা স্ত্রী কোণ, 3 মাস বয়সে একটি স্ত্রী কোণ। আবার পাইনাস রোগজিবার্গী 6 মাস বয়সে একটা স্ত্রী কোণ, তফাৎটা খেয়াল করো। আবার পাইনাস ওয়ালসিনার 3 বছর বয়সে স্ত্রী কোণ, আবার পাইনাস রোগজিবার্গী 4 বছর বয়সে স্ত্রী কোণ। দেখো প্রথম কি অবস্থা, পরবর্তী ঝুলন্ত অবস্থায় আছে। পাইনাসের বিভিন্ন প্রজাতি বিভিন্ন বয়সের স্ত্রী স্ট্রবিলাসের চিত্র এই জায়গায় দেখানো হয়েছে। এই জায়গায় চিন্তা করো, পাইনাস রোগজীবাগে পরিণত স্ত্রী কোণের লম্ব হচ্ছে পাইনাস রোগজীবাগে, এই যে কেন্দ্রীয় অক্ষ চারিপাশে কি পাইনাস রোগজীবাগে পরিণত ডিম্বকের লম্ব হচ্ছে, পরিণত ডিম্বকের লম্ব হচ্ছে। এই জায়গায় আমরা কি পেয়েছি, মাংসস্তর, বহিস্তর, অন্তঃস্তর, ডিম্বক্রন্দ, আর্কিগুনিয়াল চেম্বার, আর্কিগুনিয়াম, পোষক কার্য এবং স্ত্রী গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইট। এই জায়গায় ছিল পাইনাসের স্ত্রীর গঠন এবং অন্যান্য অংশ। পাইনাসের স্ত্রীর গঠন যদি আমরা দেখি, এই জায়গায় দেখো মেগাস প্রোফিল, মেগাস প্রোফিল। আর এই জায়গায় যদি আমরা দেখি, এই যে
পুষ্পধর শল্ক, ডিম্বকধর শল্ক, মেগাস্পোর মাতৃকোষ, মেগাস্পোর মাতৃ, আর বরণ পোষক বা নিউসেলাস ডিম্বক ত্বক, আর ডিম্বক রন্ধ্র, ডিম্বক রন্ধ্র, ডানা বা ডিম্বক। প্রতিটি স্থূলকোষে একটি কেন্দ্রীয় অক্ষ থাকে। আমরা একটু আগে দেখলাম কি কেন্দ্রীয় অক্ষ থাকে। কেন্দ্রীয় অক্ষের উপর 80 থেকে 90টি মেগাস্পোর অথবা যুগ্ম শুল্ক সর্পিলাকারে, 80 থেকে 90টি কি বললাম মেগাস্পোর ফিল বা 80 থেকে 90টি মেগাস্পোরোফিল বা স্ত্রী রেণুপত্র বা যুগ্ম শল্ক সর্পিলাকারে ঘনভাবে থাকে। যুগ্ম শল্ক একটি মঞ্জুরি শল্ক এবং একটি ডিম্বকবাহী শল্ক থাকে। এই যে দেখো, এই যে মেগাস্পোরের সাথে আমি কয়টা বললাম, 80 থেকে 90টি মেগাস্পোর। যুগ্ম শল্ক একটি মঞ্জুরি শল্ক এবং একটি ডিম্বকবাহী শল্ক থাকে। শল্ক জোড়া নিচের দিকে থাকে মঞ্জুরি শল্ক, শল্ক জোড়া নিচের দিকে থাকে মঞ্জুরি শল্ক, এবং উপরের দিকে থাকে ডিম্বকবাহী শল্ক, উপরের দিকে থাকে ডিম্বকবাহী শল্ক। ডিম্বকবাহী শল্কের নিচের দিকটা মঞ্জুরি শল্কের সাথে কি যুক্ত অবস্থায় থাকে। ডিম্বকবাহী শল্কের অঙ্কীয় তলের গোড়ার দিকে দুটি অবিন্তক ডিম্বক বিদ্যমান। ডিম্বক শল্ক প্রায় ত্রিকোণাকার, ডিম্বক শল্কটা প্রায় ত্রিকোণাকার এবং এর চওড়া বন্ধা উপরিভাগকে অ্যাপোফাইসিস। এই যে চওড়া বন্ধা উপরিভাগকে বলতেছি আমরা অ্যাপোফাইসিস, বন্ধ চওড়া উপরিভাগকে আমরা বলতেছি অ্যাপোফাইসিস। নিষেকের পূর্ব পর্যন্ত মঞ্জুরি শল্ক ডিম্বকবাহী শল্ক অপেক্ষা বড় থাকে, কিন্তু পরবর্তীতে ডিম্বকবাহী শল্ক বৃদ্ধিপ্রাপ্ত হয়ে মঞ্জুরি শল্ক অপেক্ষা আকারে বড় হয়। পাইনাস উদ্ভিদে স্ত্রী স্ট্রোবিলাস ফেব্রুয়ারি ও মার্চ মাসে জন্মে। পাইনাস উদ্ভিদে স্ত্রী স্ট্রোবিলাস কি ফেব্রুয়ারি ও মার্চ মাসে জন্মে এবং এটি অনেকগুলো মঞ্জুরি পত্রাবরণ দ্বারা ঘেরা থাকে। এদের এগুলো আছে যেগুলো ফেব্রুয়ারি মার্চ মাসে জন্মে, যেগুলো কি অনেকগুলো মঞ্জুরি পত্রাবরণ দ্বারা কি ঘেরা থাকে। এপ্রিল মাস থেকে স্ট্রোবিলাসের অক্ষ বৃদ্ধি পেয়ে মঞ্জুরি পত্রাবরণ থেকে বেরিয়ে আসে। এপ্রিল মাসে কি বৃদ্ধি পেয়ে মঞ্জুরি পত্রাবরণ থেকে বেরিয়ে আসে। স্ত্রী স্ট্রোবিলাস প্রায় 22 মাস হলে বীজগুলোর স্ত্রী স্ট্রোবিলাস প্রায় 22 মাস হলে বীজগুলোর বিস্তার ঘটে। কনিফার জাতীয় উদ্ভিদের মধ্যে পাইনাস ল্যাম্বার্টিনিয়ার স্ত্রী স্ট্রোবিলাস সবচেয়ে বড়। এই কনিফার জাতীয় যে উদ্ভিদের মধ্যে পাইনাস ল্যাম্বার্টিনিয়া যে প্রজাতি আছে তাদের স্ট্রোবিলাস সবচেয়ে বড় এবং এর দৈর্ঘ্য প্রায় 40 থেকে 60 মিটার। এর দৈর্ঘ্য প্রায় 40 থেকে 60 মিটার। এর দৈর্ঘ্য প্রায় 40 থেকে 60 মিটার। তো আমরা এই জায়গায় যে জিনিসটা দেখলাম, এই যদি আমরা স্ত্রী স্ট্রোবিলাসের বর্ণনাতে যাই, স্ত্রী স্ট্রোবিলাসের বর্ণনাতে আমরা যেগুলো দেখলাম, কেন্দ্রীয় অক্ষের উপরে 80 থেকে 90টি মেগাস্পোরোফিল বা যুগ্ম শল্ক সর্পিলাকারে কি করে ঘনভাবে বিন্যস্ত থাকে। আর এই জায়গায় আরেকটা জিনিস দেখলাম, পাইনাস উদ্ভিদ স্ত্রী স্ট্রোবিলাস ফেব্রুয়ারি এবং মার্চ মাসে জন্মে এবং এটি অনেকগুলো মঞ্জুরি পত্রাবরণ দ্বারা ঘেরা থাকে। এপ্রিল মাস থেকে স্ট্রোবিলাসের অক্ষ থেকে কি হয় বৃদ্ধি পেয়ে মঞ্জুরি পত্রাবরণ থেকে বেরিয়ে আসে। স্ত্রী স্ট্রোবিলাস প্রায় 22 মাস হলে বীজগুলোর বিস্তার ঘটে। কনিফার জাতীয় উদ্ভিদের মধ্যে পাইনাস ল্যাম্বার্টিনিয়া স্ত্রী স্ট্রোবিলাস সবচেয়ে বড় এবং এর দৈর্ঘ্য হচ্ছে 40 থেকে 60 সেন্টিমিটার। এর দৈর্ঘ্য কত বলতেছি 40 থেকে 60 সেন্টিমিটার। মেগাস্পোরাঞ্জিয়ামের বিকাশটা যদি আমরা দেখি, মেগাস্পোরাঞ্জিয়ামের বিকাশ হচ্ছে স্পোরাঞ্জিয়ান ধরনের। মেগাস্পোরাঞ্জিয়ামের ডেভেলপমেন্ট অফ মেগাস্পোরাঞ্জিয়া, ওদের বিকাশটা স্পোরাঞ্জিয়ার ধরনের। স্পোরাঞ্জিয়ার ধরন বলতে কি একগুচ্ছ কোষতে স্পোরাঞ্জিয়া বিকাশ লাভ করলে তাকে আমরা বলি তখন ওই স্পোরাঞ্জিয়াকে বলি স্পোরাঞ্জিয়া। একগুচ্ছ কোষতে স্পোরাঞ্জিয়ামের বিকাশ লাভ করলে। এখন দেখো এই প্রাথমিক অবস্থায় ডিম্বকবাহী শল্কের অঙ্কীয় তলে, প্রাথমিক অবস্থায় কি বললাম, ডিম্বকবাহী শল্কের অঙ্কীয় তলের পাদদেশে কতগুলো প্যারেনকেমা কোষের একটি স্থিতি সৃষ্টি হয়। কি কোষের প্যারেনকেমা কোষের একটি স্থিতি সৃষ্টি হয়। এই স্থিতি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে
ভ্রূণ পোষকে ভ্রূণ পোষক বা নিউসেলাসে পরিণত হয়। আর ভ্রূণ পোষক জিনিসটা কি? ভ্রূণ পোষক জিনিসটা হলো ডিম্বকের মূল দেহকে ভ্রূণ পোষক বা নিউসেলাস বলা হয়। ডিম্বকের যে মূল দেহ তাকে বলা হয় ভ্রূণ পোষক বা নিউসেলাস। যদি অন্যভাবে বলি, ডিম্বকের ত্বক দ্বারা পরিবেষ্টিত, ডিম্বকের ত্বক দ্বারা যে অংশটি ভ্রূণথলিকে ঘিরে রাখে সেই টিস্যু গুচ্ছকে বলা হয় নিউক্লিয়াস বা ভ্রূণপোষক টিস্যু। আর এটা তৈরি হয় প্যারেনকাইমা টিস্যু। এটা তৈরি হয় কি? প্যারেনকাইমা টিস্যু দিয়ে। ত্বক ডিম্বক্রন্দ ব্যতীত ভ্রূণপোষককে সম্পূর্ণভাবে আবৃত করে রাখে। ডিম্বকের ত্বক 3 স্তর বিশিষ্ট। ডিম্বকের ত্বক হচ্ছে 3 স্তর বিশিষ্ট। একটা হচ্ছে বহিস্থ, আরেকটা হচ্ছে রসালো, আর একটা মধ্যস্থ কঠিন বা অন্তঃস্থ রসালো। এই যে কি বহিস্থ রসালো একটা, মধ্যস্থ কঠিন একটা, আর একটা অন্তঃস্থ রসালো। এই 3টা স্তর। ডিম্বকের ত্বক হচ্ছে 3 স্তর বিশিষ্ট। স্তর 3 থেকে বহিস্থ রসালো, তারপরে মধ্যস্থ কঠিন এবং অন্তঃস্থ রসালো। বাহিরেরটা এবং ভিতরেরটা, এই দুইটা হইছে রসালো আর মাঝেরটা হইছে কঠিন। ত্বকের এই 3টি স্তর খুব একটা সুস্পষ্ট নয়। ডিম্বকের পরিবহন সংযোগ ও খুব একটা সুগঠিত নয়। ডিম্বকের পরিবহন সংযোগও খুব একটা সুগঠিত নয়। ডিম্বকের পরিবহনটা খুব একটা সুগঠিত নয়। নিষেকের পূর্বে ডিম্বক্রন্দের দিকে কি হয়? ডিম্বক্রন্দের দিকে ভ্রূণপোষকের একটি অদতকীয় কোষ বা হাইপোডার্মাল সেল কি করে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কি করে আর্কি গুণে পরিণত হয়। আর্কি গুণে মানে কি? স্ত্রীধানীতে পরিণত হয়। অদতকীয় কোষ কি? হাইপোডার্মাল সেল কি হয়েছে? বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আর্কিস্পুরিয়ামে পরিণত হয়। আর্কিস্পুরিয়ামটি কোনো বিভাজন ছাড়াই সরাসরি কি করে? মেগাস্পোর মাতৃকোষে পরিণত হয়। আর্কিস্পুরিয়াম কোষ কি করে? আর্কিস্পুরিয়াম কোষ কোনো বিভাজন ছাড়াই সরাসরি কি মেগাস্পোর মাতৃকোষে পরিণত হয়। এটি মিউসিস পদ্ধতিতে বিভাজিত একসাথে 4টি হ্যাপ্লয়েড মেগাস্পোর সৃষ্টি করে বা উৎপন্ন করে। কি করতেছে? মিউসিস পদ্ধতি। এই যে আর্কিস্পুরিয়াল কোষটা কি হচ্ছে? কোনো বিভাজন ছাড়াই সরাসরি মেগাস্পোর মাতৃ হিসেবে বিকাশ লাভ করে এবং পরবর্তীতে কি হয়? এটি মিউসিস পদ্ধতিতে বিভাজিত 4টি হ্যাপ্লয়েড মেগাস্পোর উৎপন্ন করে। পরবর্তীতে এই মেগাস্পোর 4টির উপরের 3টি নষ্ট হয়ে যায় এবং নিচের কার্যকরী মেগাস্পোর হিসাবে থাকে। এই জায়গায় খেয়াল করো, এই যে মিউসিস কি হয়? একসাথে 4টি হ্যাপ্লয়েড মেগাস্পোর সৃষ্টি করে। এর মধ্যে পরিণত মেগাস্পোর 4টি, উপরের 3টি কি হয়? নষ্ট হয়ে যায় এবং নিচের দিকে ফাংশনাল হিসাবে থেকে যায়। এই জায়গায় আমরা চিত্রটা একটু খেয়াল করি, দেখো এই যে ডিম্বক ত্বক আর হচ্ছে ভ্রূণ পোষক টিস্যু বা নিউক্লিয়াস। এই যে প্যারাইটাল, এই যে স্পুরোজেনাস কোষ। এই জায়গায় মেগাস্পোর রৈখিক টেট্রা। আর এই জায়গায় যদি আমরা দেখি, এই যে ডিম্বক ত্বক পরাগরেণু, ডিম্বক ত্বক পোষক কলা, তারপর মেগাস্পোর মাতৃকোষ। এই মেগাস্পোর মাতৃকোষের মধ্যে আবার কি হচ্ছে? এই যে মেগাস্পোর মাতৃকোষ টেট্রাস, একটা থেকে কি চারটা কি তৈরি হচ্ছে? হ্যাপ্লয়েড মেগাস্পোর তৈরি হচ্ছে। এর মধ্যে কি হচ্ছে? ডিম্বক ত্বক, অঙ্কুরিত পরাগরেণু, ভ্রূণপোষক এবং মেগাস্পোর টেট্রা। এই যে দেখো ডিম্বক ত্বক, অঙ্কুরিত পরাগনল, তারপরে যদি অঙ্কুরিত পরাগনল, তারপরে হচ্ছে কি নষ্টপ্রায় মেগাস্পোর। এই জায়গায় দেখো 3টা মেগাস্পোর কিছু নষ্ট হয়ে গেছে। আর একটা হচ্ছে কি বিভাগীয় মেগাস্পোর বা ফাংশনাল মেগাস্পোর বা কার্যকরী মেগাস্পোর হিসাবে আমরা বলে থাকি। এখন দেখো এই যে পাইনাসের মেগাস্পোর ডিম্বকের বিকাশের ধাপগুলো ক্লিয়ার হয়েছে কিনা দেখো। তো আমরা আজকের ক্লাসটাতে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম, যদি আমরা একটু সামারি আকারে নিয়ে আসি, আমরা আজকে আমাদের টপিকটা ছিল রিপ্রোডাকশন অফ পাইনাসের জনন প্রক্রিয়া। জনন কাকে বলে সেই জিনিসগুলো জানলাম। জনন হচ্ছে যে কোনো একটা জীবের কি অনন্য বৈশিষ্ট্য, যে শারীরতাত্ত্বিক বা জৈবিক প্রক্রিয়া জীব তার কি নিজের মতো অপত্য বংশধর সৃষ্টি করে, তাকে আমরা বলতেছি জনন। তাকে আমরা জনন বা রিপ্রোডাকশন। আর আমরা
এই পাইনাসের ক্ষেত্রে যে জিনিসটা দেখেছিলাম, পাইনাসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম পাইনাস হচ্ছে কি যৌন জনন প্রক্রিয়ার মাধ্যমে কি করে ওদের বংশবৃদ্ধিটা ঘটায়। যৌন জনন গ্যামেট সৃষ্টি বা দুইটি বিপরীত দ্রবীয় গ্যামেটের মিলনের মাধ্যমে যে জনন প্রক্রিয়া সংঘটিত হয় তাকে আমরা বলতেছি যৌন জনন। আর যেহেতু এই ইয়ে পাইনাস উদ্দেশ্যে একলিঙ্গিক, একলিঙ্গিক কিন্তু সহবাসী। সহবাসী বলতে আমরা একই গাছে পুং এবং স্ত্রী জননাঙ্গ স্বতন্ত্র আলাদা আলাদাভাবে উৎপন্ন হয়, মানে পুং স্ত্রী এবং স্ত্রী একই গাছে আলাদা আলাদাভাবে উৎপন্ন হয়। এবং এখানে বছরে কোন এক সময় কি ভিন্ন ভিন্ন পুং এবং স্ত্রী কোন উৎপন্ন করে। তারপর আমরা যে জিনিসগুলো আলোচনা করলাম সেটা ছিল আমাদের পুং স্ট্রোবিলাস বা কোন পুং স্ট্রোবিলাস বা মেল স্ট্রোবিলাস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তার পরবর্তীতে আমরা যে আলোচনা করেছিলাম তারপর মাইক্রোস্পোরাঞ্জিয়ামের বিকাশ, মাইক্রোস্পোরাঞ্জিয়ামের বিকাশ, ডেভেলপমেন্ট অফ মাইক্রোস্পোরাঞ্জিয়া, ডেভেলপমেন্ট অফ মাইক্রোস্পোরাঞ্জিয়ামের বিকাশ নিয়ে আমরা আলোচনা করেছি। এই জায়গায় আমরা যে জিনিসগুলো দেখছিলাম, এই জায়গায় আমাদের এই ডেভেলপমেন্ট অফ মাইক্রোস্পোরাঞ্জিয়ার ক্ষেত্রে আমরা যে মাইক্রোস্পোর উৎপত্তিটা ছিল ইউস্পোরাঞ্জিয়ার ধরনের। স্পোরাঞ্জিয়া জিনিসটা আমরা কি বলছি একগুচ্ছ কোষতে স্পোরাঞ্জিয়া যদি বিকাশ লাভ করে তাকে বলি আমরা ইউস্পোরাঞ্জিয়েট ধরনের। এই জায়গায় কি ছিল আমাদের যে মাইক্রোস্পোর একগুচ্ছ অদতিক কোষ হাইপোডার্মাল সেল ছিল থেকে কি হয়েছে মাইক্রোস্পোরাঞ্জিয়ামের উৎপত্তি হয়। এবং অর্থাৎ অদতকের কোষগুলো হাইপোডার্মাল কোষগুলো মাইক্রোস্পোরের প্রারম্ভিক কোষ, মাইক্রোস্পোরাঞ্জিয়ামের প্রারম্ভিক ইনিশিয়াল কোষ হিসাবে কাজ করে। এই কোষগুলো কি পেরিক্লিনাল পদ্ধতি, পেরিক্লিনাল পদ্ধতি বলছিলাম কি পাশাপাশি সমান্তরাল অবস্থান করে তাকে বলছি আমরা পেরিক্লিনাল। ওই যে বাইরের দিকে কি করছিল প্রাইমারি প্যারাইটাল কোষ আর ভিতরের দিকে করছিল কি তোমাদের প্রাইমারি স্পুরোজানাস কোষ উৎপন্ন করে। প্রাইমারি প্যারাইটাল কোষ বারবার পেরিক্লিনাল এবং এন্টিক্লিনাল, এন্টিক্লিনাল বলছিলাম উপরের দিকে বা লম্বালম্বী বিভাজনকে আমরা বলছিলাম এন্টিক্লিনাল। বিভাজিত বহুস্তরীয় মাইক্রোস্পোরাঞ্জিয়ামের প্রাচীর গঠন করে। প্রাইমারি স্পুরোজানাস কোষ সকল তলে, প্রাইমারি স্পুরোজানাস কি করছে সকল তলে বিভাজিত হয়ে কি করছে স্পুরোজানাস কোষ তৈরি করে। কোষগুলো বহুভুজ ও সুস্থ নিউক্লিয়াস যুক্ত থাকে। এবং পরবর্তী কিছু প্রতিটি এই যে এই স্পুরোজানাস কোষের শেষের ধাপের কোষগুলোকে, স্পুরোজানাস কোষের শেষের ধাপের কোষগুলোকে আমরা বলতেছিলাম কি মাইক্রোস্পোর মাতৃকোষ, মাইক্রোস্পোর মাদার সেল। এই প্রতিটি মাইক্রোস্পোর মাতৃকোষ কি করছিল মিউসিস পদ্ধতিতে বিভাজিত কি চারটি করে হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন করে। এই চার কোষযুক্ত প্রাচীরের ভিতরে কোষ স্তরটিকে বলছিলাম আমরা ট্যাপেটাম, ভিতরের স্তরটাকে বলছিলাম কি ট্যাপেটাম। এবং সর্ববহিস্থ কোষস্তরটি ত্বকে এবং সর্ববাহির কোষস্তরটা কি ত্বকে পরিণত হয়, ত্বকে পরিণত হয়। এই যে পরবর্তী কি এই মিউসিস পদ্ধতি চারটা পুংরেণু একসঙ্গে অবস্থান করে তাকে বলে টেট্রাহেড্রাল পদ্ধতিতে সজ্জিত, টেট্রাহেড্রাল পদ্ধতি সজ্জিত। পরবর্তীতে কি হয় এগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এই মাইক্রোস্পোরাঞ্জিয়াম গুলো পরিণত হলে নিচের দিকে কি লম্বালম্বি ফেটে গেলে হালকা হলুদ বর্ণের, অর্থাৎ মাইক্রোস্পোরের ফাটল পথে দুয়ার মতো ওরা কি করে বেরিয়ে আসে, বেরিয়ে আসে এবং কি বাইরে নিক্ষিপ্ত হয়। প্রতিটি মাইক্রোস্পোরে দুটি বায়ুপূর্ণ ডানা থাকে, এই ডানার সাহায্যে বাতাসের মাধ্যমে দূর দূরান্তে চলে যায় এবং পরাগায়ন ঘটিয়ে থাকে, পরাগায়ন ঘটিয়ে থাকে। পরবর্তীতে আমরা স্ত্রী স্ট্রোবিলাস বা ফিমেল স্ট্রোবিলাস, এইটাও কি এইটাও ছিল কি এদের সংখ্যা ছিল কি পুং স্ট্রোবিলাস থেকে কম, এককভাবে অথবা কি 2 থেকে 6টি একসাথে দীর্ঘ বিটবের স্বল্পপত্র কক্ষে সৃষ্টি হয়। পুং স্ট্রোবিলাসটা অপেক্ষা কি স্ট্রোবিলাস আকারে বড়, পুং স্ট্রোবিলাস আকারে বড়, কিন্তু পরিণত অবস্থায় কি হয় এগুলা এটি নিম্নমুখী গড়ির দোলকের ঝুলতে থাকে। কচি অবস্থায় ওদের অবস্থান যদি আমরা দেখি, কচি অবস্থায় ওদের অবস্থান রয়েছে এই আকারে ছোট সবুজ বনে এবং একটি ছোট বৃন্তের উপর খাড়াভাবে অবস্থান করে, খাড়াভাবে অবস্থান করে। যখন পরিণত অবস্থায় তখন কি এটি নিম্নমুখী হয়ে কি গড়ির দোলকের ন্যায়, গরুর দোলকের ন্যায় কি ঝুলতে থাকে। পরিণত স্ট্রোবিলাস পিঙ্গল লুইত বর্ণ ধারণ করে। পরিণত স্ট্রোবিলাস অত্যন্ত ধীর, শুষ্ক এবং কাষ্ঠ, শুষ্ক এবং কাষ্ঠ। তারপর আমরা যদি এই জায়গায় একটু দেখি
এই প্রতিটি স্টিরুলাস কি হচ্ছে একটি কেন্দ্রীয় অক্ষ থাকবে। এই কেন্দ্রীয় অক্ষের চারপাশে কি হচ্ছে এই সর্পিল আকারে কি হচ্ছে ৮০ থেকে ৯০টি মেগাস্পোরোফিল বা স্ত্রী রেণুপত্র কি সর্পিল আকারে ঘনভাবে থাকে। সর্পিল আকারে ঘনভাবে যুগ্ম শল্কে একটি মঞ্জুরি শল্ক এবং একটি ডিম্বকবাহী শল্ক থাকে। পরবর্তী আমরা বলতাম মেগাস্পোরাঞ্জিয়ামের বিকাশ। মেগাস্পোরাঞ্জিয়ামের বিকাশটা হচ্ছে স্পোরাঞ্জিয়ার ধরনের কি এক গুচ্ছ কোষতে স্পোরাঞ্জিয়ার বিকাশ লাভ, এক গুচ্ছ কোষতে বিকাশ লাভ। আর এদের যে দেখো এই প্রাথমিক স্তরে ডিম্বক বা এই শল্কের অঙ্কিত তলে পাতায় কতগুলো প্যারেনকাইমা কোষে একটি স্মৃতি সৃষ্টি হয়। এই স্মৃতি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ভ্রূণপোষক বা পরিণত হয়, ভ্রূণপোষক বা নিউক্লিয়াসে পরিণত হয়। ত্বক ডিম্বক্রন্দ ব্যতীত ত্বক ডিম্বক্রন্দ ভ্রূণপোষককে সম্পূর্ণভাবে কি করে আবৃত করে রাখে। ডিম্বকের ত্বক থাকে তিনটা, এই তিন স্তর বিশিষ্ট, একটা বহিঃস্থ রসালো, আর একটা হচ্ছে মধ্যস্থ কঠিন, আর একটা হচ্ছে অন্তঃস্থ রসালো। এই ত্বকের এই তিনটি স্তর খুব একটা কি সুস্পষ্ট নয়। ডিম্বকের পরিবহন সংযোগ খুব একটা সুগঠিত নয়। এই জায়গায় দেখো, এই জায়গায় আমি যে শেষের যে জিনিসটার মধ্যে আলোচনা করতেছিলাম, এই যে নিষেকের পূর্বে ডিম্বক্রন্দের যে ভ্রূণপোষকের অধতক করবে হাইপোডার্মাল সেল বৃদ্ধপ্রাপ্ত হয়ে আর্কিস্পুরিয়ামে পরিণত। এই আর্কিস্পুরিয়াম কোষটি কোনো বিভাজন ছাড়া সরাসরি মেগাস্পোর মাতৃকোষ হিসাবে পরিণত হয়। এটি মিউসিস পদ্ধতিতে মেগাস্পোর মাতৃকোষ কি হয়, মিউসিস পদ্ধতিতে একসাথে 4টি হ্যাপ্লয়েড মেগাস্পোর সৃষ্টি করে। পরবর্তীতে কি হয়, এই পরবর্তী মেগাস্পোর 4টি উপরের 3টি নষ্ট হয়ে যায় আর নিচের অংশটা কি ফাংশন হিসাবে থেকে যায়। এটা আমরা এই চিত্রের মধ্যে বিশ্লেষণ করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। আমরা এই জায়গায় পুংস্ত্রবিলাস, স্ত্রীস্ত্রবিলাস, তারপর হচ্ছে তোমার আরেকটা জিনিসটা জানলাম পুংস্ত্রবিলাস এবং স্ত্রী স্ট্রোবিলাস, আর একটা মাইক্রোস্পোরাঞ্জিয়ামের বিকাশ, ডেভেলপমেন্ট অফ মাইক্রোস্পোরাঞ্জিয়া, আর ওই ডেভেলপমেন্ট অফ মেগাস্পোরাঞ্জিয়াম। এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। সামনের ক্লাসে আমরা ওদের গ্যামেটোফাইট, পুংগ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইট, পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট কিভাবে তৈরি হয় সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে ক্লাসটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন বিদায়। সবসময় অনলাইন ক্লাস অ্যাটেন্ড করবা এবং সবসময় হাত ধৌত করবা এবং মাস্ক পরিধান করবা। এই বলে আজকের মতো বিদায়। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করেই বিদায় নিচ্ছি।